সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। এবার ভারতের সুখোই যুদ্ধ বিমান ঝড় তুলবে আমিরাতের আকাশে, শুরু হচ্ছে ডেজার্ট ফ্লাড। খাশোগি হত্যা, ওয়াশিংটন রিয়াদ সম্পর্কে টানাপোড়েন। করোনার নতুন ধরন B.1.1.7 আতঙ্কে কাঁপছে যুক্তরাষ্ট্র। রোহিঙ্গা সংকট, আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের পাশে থাকবে OIC। বুরেল এখনও ইরান ও আমেরিকাকে নিয়ে বসতে চান, বললেন মুখপাত্র পিটার স্টেনু। ইরানের দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস করে না, বললেন প্রতিরক্ষা মন্ত্রী আমির হাতামি। এবং সবশেষে জানাবো IAEA-তে ইরান বিরোধী প্রস্তাব পাশ হবে, কূটনীতির জন্য হুমকি, বললেন সাইয়েদ আব্বাস আরাকচি। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। এবার আমিরাতের আকাশে ঝড় তুলবে ভারতের সুখোই। মুসলিম বিশ্বের সঙ্গে আরও মজবুত হচ্ছে ভারতের সম্পর্ক। এবার সংযুক্ত আরব আমিরাতে শক্তি প্রদর্শন করবে ভারতীয় বায়ুসেনার অত্যাধুনিক সুখোই যুদ্ধবিমান। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, ডেজার্ট ফ্লাগ নামের মহড়ায় অংশ নিতে বুধবার আমিরাতে যাচ্ছে ভারতীয় বায়ুসেনার 6টি সুখোই 30 MKI ও 2টি TC-17 বিমান। ফ্রান্স, আমেরিকা সহ ওই মহড়ায় সামিল হবে 10টি দেশ। প্রসঙ্গত, মোদির জমানায় আরব দেশগুলির সঙ্গে সম্পর্ক মজবুত হয়েছে নয়াদিল্লির, এমনই দাবি করছে ভারতীয় গণমাধ্যমগুলো। গত বছর ফ্রান্স থেকে ভারতে আসার সময় রাফালে যুদ্ধবিমানগুলো মাঝ আকাশে জ্বালানি ভরে দেয় আমিরাতের বায়ুসেনার ট্যাঙ্কার বিমান। এর ফলে দুই দেশের কৌশলগত ও সামরিক সম্পর্কও অনেকটা মজবুত হয়েছে। উল্লেখ্য, চলতি মাসের মাঝামাঝি নৌমহড়ায় অংশ নিতে সংযুক্ত আরব আমিরাত গিয়েছিল ভারতীয় নৌসেনার রণতরী প্রলয়। NAVDEX 2021 এবং IDEX 2021 নামের সামরিক প্রদর্শনীতে অংশ নেয় জাহাজটি। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রবাল ক্লাসের দ্বিতীয় রণতরী হচ্ছে প্রলয়। 2022 সালের 18 ডিসেম্বর ভারতীয় নৌসেনায় অন্তর্ভুক্ত হয় রণতরীটি। এতে রয়েছে 76.2 মিলিমিটারের মধ্যম পাল্লার অত্যাধুনিক কামান। এছাড়া রয়েছে দূরপাল্লার জমি থেকে জমিতে আঘাত হানতে সক্ষম মিসাইল। প্রতিপক্ষের ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে ও নিজেকে বাঁচাতে অত্যন্ত আধুনিক চাপে সিস্টেম রয়েছে। শত্রুর ছোড়া মিসাইলকে বিভ্রান্ত করে দেয় এই অত্যাধুনিক সিস্টেম। 2017 সালে আবু ধাবির যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ আল নাহানের ভারত সফরকালে দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্কের সূচনা হয়। তারপর 2018 সালে গালফ স্টার 1 শীর্ষক যৌথ নৌমহড়ায় অংশ নেয় দুই দেশ। চলতি বছরের শেষের দিকেও ফের নৌমহড়া চালাবে সংযুক্ত আরব আমিরাত ও ভারত। সদ্য প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, সাগরে সহযোগিতা বজায় রাখতে লাগাতার আবু ধাবির বন্দরে যাতায়াত চলছে ভারতীয় রণতরীগুলির। করোনার নতুন ধরন B.1.1.7 আতঙ্কে কাঁপছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে কোভিড-19-এর নতুন ধরন B.1.1.7 ছড়িয়ে পড়ায় দেশটিতে করোনার চতুর্থ ঢেউ আঘাত হানবে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সেন্টারের CDC প্রধান র্যাচেল ওয়েলেনস্কাই এ আশঙ্কা প্রকাশ করে সবাইকে সতর্ক থাকতে অনুরোধ করেছেন। মঙ্গলবার 2 মার্চ ব্রিটিশ গণমাধ্যম BBC এসব তথ্য জানিয়েছে। ওয়ালেনস্কাই বলেন, গত সপ্তাহে নতুন 70,000 রোগী শনাক্ত হয়েছে। এই সংখ্যাটি আমাদের ধারণার চেয়ে অনেক বেশি। এই সময়ে প্রতিদিন প্রায় 2,000 রোগী মারা গেছেন। সবাইকে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আমার কথা মনোযোগ দিয়ে শুনুন। বর্তমানে যেভাবে ফের করোনা ছড়িয়ে পড়ছে তাতে মনে হচ্ছে আমাদের এতদিনের কঠোর পরিশ্রম জলে যাবে। যুক্তরাষ্ট্রে করোনার অনেকগুলো ভেরিয়েন্ট বা করোনার নতুন ধরন ছড়িয়েছে, তবে এদের মধ্যে সব নয়, মাত্র অল্প কিছু নিয়ে উদ্বিগ্ন মার্কিন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই ভয়ঙ্কর ভেরিয়েন্টগুলো প্রথম শনাক্ত হয় ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে। CDC আশঙ্কা করছে নতুন ভেরিয়েন্টগুলোর মধ্যে বিশেষ করে B.1.1.7 যুক্তরাষ্ট্রে করোনার চতুর্থ ঢেউ তৈরি করবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHOর তথ্য অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্রে কোভিড-19 সংক্রমিত রোগী পাওয়া গেছে 2,93,14,254 জন। মৃত্যু হয়েছে 5,27,226 জনের।
খাশোগি হত্যা, ওয়াশিংটন রিয়াদ সম্পর্কে টানাপোড়েন। আলোচিত সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড ইস্যুতে ওয়াশিংটন রিয়াদ সম্পর্কে টানাপোড়েন দেখা দিয়েছে। মার্কিন গোয়েন্দা রিপোর্টে ওই হত্যাকাণ্ডে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সংশ্লিষ্টতা পাওয়ায় দেশটির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আভাস দিয়েছে বাইডেন প্রশাসন। ভবিষ্যতে প্রয়োজন মনে হলে সৌদি যুবরাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে বলে জানিয়েছে হোয়াইট হাউস। এ বিষয়ে রিয়াদ কোনো মন্তব্য না করলেও সৌদি যুবরাজের দ্রুত শাস্তির দাবি জানিয়েছে খাশোগির বাগদত্তা হাতিজে চেঙ্গিস। মার্কিন গোয়েন্দা প্রতিবেদন প্রকাশের পর আবারও আলোচনায় সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড। গত শুক্রবার প্রকাশিত ওই প্রতিবেদন হত্যাকাণ্ডে সৌদি ক্রাউন প্রিন্সের সংশ্লিষ্টতার কথা প্রথম প্রকাশ করে যুক্তরাষ্ট্র। এরপরই সৌদি আরবের সাবেক এক কর্মকর্তা ও রাজকীয় একটি বাহিনীর উপর আর্থিক নিষেধাজ্ঞার পাশাপাশি দেশটির ৭৬ নাগরিকের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। তবে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ায় জো বাইডেন প্রশাসনের ভূমিকা নিয়ে চলছে সমালোচনা। এমন বাস্তবতায় সৌদি যুবরাজের বিরুদ্ধে প্রয়োজনে নিষেধাজ্ঞার আভাস দিয়েছে হোয়াইট হাউস। স্থানীয় সময় সোমবার নিয়মিত ব্রিফিংয়ে হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেন, প্রতিবেদন প্রকাশের পরপরই রিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও পরবর্তী ধাপে ধাপে আরও ব্যবস্থা নেওয়া হবে। হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেন, অবশ্যই সৌদি আরবের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব, আর সেগুলো প্রস্তুত রাখা হয়েছে। সময় এবং প্রয়োজন বুঝে এসব বাস্তবায়ন করা হবে। যেসব দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক রয়েছে, খুব প্রয়োজন না হলে সেসব দেশের নেতৃত্বের উপর আমরা নিষেধাজ্ঞা আরোপ করি না। এখনো কোনো সিদ্ধান্ত না হলেও ভবিষ্যতে প্রয়োজন হলে সৌদি যুবরাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। তবে ভিন্ন সুরে কথা বলছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। সৌদি আরবকে গুরুত্বপূর্ণ অংশীদার উল্লেখ করে ভবিষ্যতে সম্পর্ক আরও জোরদারের কথা জানান মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস। তিনি বলেন, এটা ঠিক 28 মাস আগে যে হত্যাকাণ্ড হয়েছে তা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। একই সাথে সৌদি আরবের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় দেশটির সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক আরও জোরদার করা উচিত। আমরা সেটা করতে যাচ্ছি। মধ্যপ্রাচ্যের স্বার্থ রক্ষার প্রয়োগে দেশটির সাথে নতুন করে সম্পর্ক জোরদার করা হবে। হত্যাকাণ্ডে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পরও সৌদি যুবরাজের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ব্যবস্থা নিতে ব্যর্থ হলে তা চরম উদ্বেগ ডেকে আনবে বলে সতর্ক করেছে জাতিসংঘ। জাতিসংঘ জানায়, সৌদি আরবের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানাত। শুধু কয়েকজন ব্যক্তির উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করলে হবে না। যারা এই হত্যাকাণ্ডের মূল হোতা তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে। প্রেসিডেন্ট বাইডেন নির্বাচনী প্রচারণার সময় বলেছেন, তিনি ক্ষমতায় এলে বাক স্বাধীনতা, মানবাধিকার সহ নতুন যুগের সূচনা করতে চেয়েছিলেন। এখন এসব বিষয়ে তিনি নীরব থাকলে সেটি দুঃখজনক। এদিকে মার্কিন গোয়েন্দা প্রতিবেদন প্রকাশের পর এ নিয়ে মুখ খুলেছেন সাংবাদিক জামাল খাশোগির বাগদত্তা হাতিজে চেঙ্গিস। এক টুইটার বার্তায় মোহাম্মদ বিন সালমানকে দ্রুত শাস্তি দেওয়ার দাবি জানান তিনি। হাতিজে চেঙ্গিস বলেন, যদি যুবরাজকে শাস্তি দেওয়া না হয় তবে সবার সামনে আজীবনের জন্য এটা একটি দৃষ্টান্ত হয়ে যাবে। হত্যার পর মূল হোতা শাস্তি এড়িয়ে যেতে পারেন, যা সবার জন্য বিপজ্জনক হবে, আর এটা মানবতার উপর কলঙ্ক। সৌদি আরবের নির্বাচিত সাংবাদিক খাশোগিকে 2018 সালে ইস্তাম্বুলে সৌদি কনসুলেটের ভেতর হত্যা করা হয়। রোহিঙ্গা সংকট, আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের পাশে থাকবে ওআইসি। মিয়ানমারের রাখাইন থেকে জোরপূর্বক বিতাড়িত 11 লাখের বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রতি পূর্ণ সংহতি জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা বা ওআইসি। এছাড়া রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে করা মামলায় আন্তর্জাতিক আদালত আইসিজে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে মুসলিম দেশগুলোর এই জোট। সোমবার পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন ও প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাতে প্রতিশ্রুতির কথা জানান সংস্থাটির রাজনীতি বিষয়ক সহকারী মহাসচিব ইউসেফ আল ডুবেয়া। এ সময় ওআইসির প্রতিনিধি দল রোহিঙ্গাদের মানবিক সহায়তা দেওয়ায় বাংলাদেশ সরকারের গভীর প্রশংসা করে। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মাদার অব হিউম্যানিটি আখ্যা দেন। ভাষান্তরের বিষয়ে বাংলাদেশের নেওয়া উদ্যোগেরও প্রশংসা করে তারা।
পররাষ্ট্রমন্ত্রী ওআইসির প্রতিনিধি দলকে বাংলাদেশে স্বাগত জানান এবং ভাষাঞ্চলের অবকাঠামোগত নির্মাণের বিষয়ে তাদের অবহিত করেন, যা এখন প্রায় 1 লাখ রোহিঙ্গার বাসস্থান হিসেবে ব্যবহার করা যাবে। আব্দুল মোমেন বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবর্তনের বিষয়ে ওআইসির প্রতিনিধি দলকে তাদের প্রচেষ্টা আরও জোরদার করার আহ্বান জানান। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরের কথা জানিয়ে বলেন, তিনি দেশটিকে রোহিঙ্গা বিষয়ক বিশেষ দূত নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম প্রতিনিধি দলকে বাংলাদেশের রোহিঙ্গা জনগোষ্ঠীর বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন এবং এই প্রসঙ্গে বাংলাদেশ সরকারের অবস্থান অর্থাৎ নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং তাদের স্বদেশে স্থায়ী প্রত্যাবর্তনকে এই সমস্যার কার্যকর সমাধান বলে পুনর্ব্যক্ত করেন। প্রতিমন্ত্রী ওআইসির সদস্য রাষ্ট্রগুলোকে মিয়ানমারের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার জন্য ক্রমাগত চাপ বজায় রাখার আহ্বান জানান। রোহিঙ্গাদের জন্য ওআইসি মানবিক ফান্ড তৈরি করায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওআইসির সদস্য দেশগুলোর প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। ওআইসির ফান্ড থেকে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ ও গাম্বিয়ার পাশে থাকতে সংস্থাটিকে আহ্বান জানান শাহরিয়ার আলম। এ সময় ওআইসি সব ধরনের সহযোগিতার কথা জানান তিনি। সফররত ওআইসির সহকারী মহাসচিব জানান, তারা রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শন করেছেন এবং বাংলাদেশ সরকারের অনুরোধে একমত হয়েছেন। এর আগে ওআইসির প্রতিনিধি দল পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন এবং রোহিঙ্গা ক্যাম্পগুলোতে তাদের সফর সম্পর্কে মতামত প্রকাশ করেন। বৈঠকে পররাষ্ট্র সচিব স্থায়ীভাবে মানবিক সংকট নিরসনে ওআইসিকে অব্যাহত সহায়তার আহ্বান জানান। বুরেল এখনও ইরান ও আমেরিকাকে নিয়ে বসতে চান। ইরানের পরমাণু সমঝোতার সবগুলো পক্ষ ও আমেরিকাকে নিয়ে অবিলম্বে আলোচনায় বসতে চান ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বুরেল। বুরেলের মুখপাত্র পিটার স্টেনু সোমবার ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান। বুরেলের একই প্রস্তাবের ব্যাপারে ইরানের প্রতিক্রিয়া সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। স্টেনু বলেন, আমেরিকা সহ সব পক্ষকে এক টেবিলে নিয়ে আসার জন্য ইউরোপীয় ইউনিয়ন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, জোসেফ বুরেল চান পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী সবগুলো দেশ এই সমঝোতা পুরোপুরি বাস্তবায়ন করুক। এর আগে জোসেফ বুরেল আমেরিকার উপস্থিতিতে পরমাণু সমঝোতার বাকি দেশগুলোকে নিয়ে আনুষ্ঠানিক বৈঠকের যে প্রস্তাব দিয়েছিলেন তা নাকচ করে দিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে বলেছেন, পরমাণু সমঝোতার ব্যাপারে ইউরোপ সম্প্রতি যে আনুষ্ঠানিক বৈঠকের প্রস্তাব দিয়েছে তার জন্য বর্তমান সময়কে উপযুক্ত মনে করছে না তেহরান। খাতিবজাদে রোববার তেহরানে বলেন, জো বাইডেন ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত মার্কিন প্রশাসনের নীতি অবস্থানে বিন্দুমাত্র পরিবর্তন আসেনি। বাইডেন প্রশাসন যে শুধু সাবেক ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ চাপ প্রয়োগের ব্যর্থ নীতি অনুসরণ করে যাচ্ছে তাই নয়, সেই সঙ্গে পরমাণু সমঝোতা ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 2231 নম্বর প্রস্তাবের ব্যাপারে নিজের করণীয় ঠিক করেনি। ইরানের দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস করে না। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, তার দেশ অভ্যন্তরীণ সক্ষমতার উপর নির্ভর করে সব ধরনের অস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম তৈরিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। তিনি আরও বলেছেন, ইরানের প্রতিরক্ষা শক্তিকে এখন শত্রুরা সমীহ করে বলে তেহরানের বিরুদ্ধে কেউ এখন চোখ তুলে তাকানোর সাহস দেখায় না। জেনারেল হাতামি সোমবার বেশ কিছু পুরনো জঙ্গি বিমান ও হেলিকপ্টার ব্যবহার ও উপযোগী করে ইরানের সশস্ত্র বাহিনীর কাছে হস্তান্তরের এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী বলেন, তার দেশের বিমান শিল্পের বিশেষজ্ঞরা এসব জঙ্গি বিমান ও হেলিকপ্টারের ইঞ্জিন নতুন করে তৈরি করেছেন। তিনি বলেন, এসব ইঞ্জিন টার্বোজেট, টার্বোফান এবং টার্বোস্যাফোর্ড শ্রেণীর, যেগুলোকে যুদ্ধ বিমান ও হেলিকপ্টারের পাশাপাশি অন্যান্য বিমানেও ব্যবহার করা যায়। জেনারেল আমির হাতামি বলেন, হালকা, অর্ধভারী ও ভারী যুদ্ধ সরঞ্জাম ব্যবহার উপযোগী করার যে উদ্যোগ তার দেশ নিয়েছে তার ফলে ইরানের সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা সক্ষমতা কম খরচে অনেক গুণ বেড়ে গেছে, আর এর মাধ্যমে ইরানের প্রতিরক্ষা নীতির একটি গুরুত্বপূর্ণ মূলনীতি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। IAEA-তে ইরান বিরোধী প্রস্তাব পাশ হবে, কূটনীতির জন্য হুমকি।
ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি বলেছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নির্বাহী বোর্ডের তার দেশের বিরুদ্ধে প্রস্তাব পাশ করা হবে অগঠনমূলক ও কূটনীতির জন্য হুমকি। তিনি সোমবার সন্ধ্যায় অস্ট্রিয়ার ইউরোপ ও আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রণালয়ের সচিব পিটার লাউনিস্কির সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে মন্তব্য করেন। বৈঠকে দুই কূটনীতিক ইরানের পরমাণু সমঝোতা বিষয়ক সর্বশেষ পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এই সময় আরাকচি বলেন, তার দেশের পরমাণু সমঝোতায় পুরোপুরি ফিরে যাওয়া নির্ভর করছে ইরানের উপর থেকে আমেরিকার বেআইনি নিষেধাজ্ঞা প্রত্যাহার করার উপর। আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত ইউরোপীয় দেশগুলো এই সমঝোতা রক্ষা করার জন্য বিন্দুমাত্র প্রচেষ্টা না চালানোয় আরাকচি ইউরোপের তীব্র সমালোচনা করেন। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, IAEA-তে তার দেশের বিরুদ্ধে যে কোনো প্রস্তাব পাশের অর্থ হবে কূটনৈতিক প্রচেষ্টাকে স্থবির করে দেয়া। ভার্চুয়াল বৈঠকে পিটার লাউনেস্কি পরমাণু সমঝোতা রক্ষা করা নিয়ে সৃষ্ট সংকট সমাধানে সব রকম সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।